নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মেহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে চলে এসেছি আবার একটা বিশেষ পর্ব নিয়ে। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে এমন একজন করে অতিথি থাকেন যারা তাদের পেশাগত জীবন, তাদের প্রফেশনাল লাইফটাকে সামলানোর পাশাপাশি কিন্তু তাদের ভালো লাগার কাজ, তাদের ভালোবাসার কাজ, সেটার চর্চাও চালিয়ে যান। তাদের জীবনের গল্প, কিভাবে তারা দুটো দিককে একসাথে ব্যালেন্স করছেন, বিভিন্ন স্ট্রাগল তাদের, এই সব নিয়েই বেশ আড্ডায় আলোচনায় জমে ওঠে আমাদের এই অনুষ্ঠান। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন অতিথি। আমি আমাদের আজকের অতিথি অয়তি ঘোষকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আয়তি দি, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি শুরুতেই যে প্রশ্নটা করব, পেশায় জিওলজিস্ট, নেশায় চিত্রশিল্পী। জিওলজিস্ট মানে তো পড়াশোনাটাও সেটা নিয়ে দীর্ঘ, বেশ ক্রিটিক্যাল, এবং তারও পরবর্তীকালে সেটা নিয়ে কাজ করা সেটাও বেশ ক্রিটিক্যাল। এই সব কিছুর মাঝখানে ছবি আঁকাটাকে ধরা বা সেটাকে চালিয়ে যাওয়া, এটা ম্যানেজ কিভাবে হলো? দেখুন, ছোটোবেলা থেকেই আঁকার ওপর তো একটা নিশ্চয়ই ভালোবাসা ছিল, কিন্তু লেখাপড়ার চাপে সেইটা আর হলো না। ঠিক আছে, কিন্তু তারপর যখন প্রফেশনাল জিওলজিস্ট হলাম, আমেরিকায় যখন চাকরি করেছি, তখন কাজটাই প্রাধান্য পেল, এবং সেখানে শনি রোববার যদি প্রজেক্টস ডিউ থাকতো তখন সেইটার কথাই ভাব যেত না। কিন্তু আমার একটা সৌভাগ্য হলো কি, আমি একটা নরওয়েজিয়ান কোম্পানিতে, অয়েল কোম্পানিতে চাকরি করছিলাম। তখন ওরা বললেন যে হ্যাঁ, জিওলজিস্ট, প্রজেক্টস ডিউ সব কিছুই আছে, কিন্তু তার মাঝেও নিশ্চয়ই প্রত্যেক মানুষের একটা ভালো লাগার জায়গা, তাহলে কি হয়, দ্যাট রিচার্জেস দেম, তাহলে তারা আরও প্রোডাক্টিভ হয়। ক্রিয়েটিভিটি একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আমাদের কাজ জিওলজিস্ট হিসেবে হয়তো অনেক জায়গাতেই হামরাম, একই রকম কাজ করছি, কিন্তু ওই যে স্পেশাল স্পার্কটার জন্যে ইউ নিড ক্রিয়েটিভিটি। আর সেই ক্রিয়েটিভিটির জন্যেই কারুর আঁকা থাকতে পারে, কারুর গান থাকতে পারে, কারুর কার্পেন্ট্রিও থাকতে পারে। তাই সেইটাকে অ্যাক্টিভলি পারসু করা উচিত। তাই ওরা বলতেন যে শনিবার রবিবার অফিসে এসো না, সন্ধেবেলা বাড়ি চলে যাও, গিয়ে যেইগুলো করতে চাও, ভালোবাসো, সেইগুলো করো। এবং আমার একজন খুব ভালো কলিগ ছিল, সে বলতো, উই হ্যাভ গুড জবস ওয়াই, সো দ্যাট উই ক্যান ডু হোয়াট উই রিয়েলি লাভ টু ডু। তাই আমার মনে হয় জিওলজিটা এবং আঁকাটা একসঙ্গে থাকাটা খুব দরকার। আর মানুষের এইখানে এত কাজের চাপ, কিন্তু চাপের জন্যে যদি ক্রিয়েটিভিটি নষ্ট হয়, তাহলে কিন্তু কাজটাও সেই রকম ভালো হতে পারে না। আচ্ছা, এটা তো বেশ ব্যালেন্স করার বিষয়টা আমরা শুনলাম, কিন্তু একজন শিল্পী যখন সামনে পাই আমরা, একটা প্রশ্ন তাকে না করলে চলে না। এই যে ছবি আঁকাটা, জীবনের তো দীর্ঘ পথ পার করে এসেছেন, কিন্তু সেই পথে ছবি আঁকাটা কবে ইনভলভ হলো, মানে সেই ছবি আঁকার যাত্রাটা কীরকম? দেখুন, যখন আমেরিকায় ছিলাম, যেটা বললাম, এবং যদি এই দেশেও চাকরি করতাম, আমার মনে হয় এই সুযোগটা হয়তো আমার অত সহজে আসতো না। আমি যখন আমেরিকা থেকে নরওয়েতে গেলাম, সেটাও একটা বিরাট কারণ যে আমি যেগুলো করতে ভালোবাসি সেগুলোও করতে পারবো। জিওলজিতে তো ভালোবাসি ঠিকই, একসঙ্গে প্রজেক্ট করছি, সকলে মিলে একটা কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করছি। তাই ধরুন আমার বছর 45 বয়স থেকেই আমি তখন জিওলজি এবং আঁকাটাকে একসঙ্গে রাখতে পারতাম। আর যাহাতে সহজে সেইটা কাজটা করতে পারি, ধরুন সন্ধেবেলায় একটু টিভিতে নিউজ দেখছি, যেরকম আপনারাও টিভি নিউজ করেন না, তখন আমি কী করলাম, একটা স্কেচবুক রাখলাম এবং সেইখানে চারকোল দিয়ে এঁকে যাচ্ছি। সেটা যে সবাইকে দেখানোর মতন কিছু নয়, কিন্তু হাতটা আমার চলছে। এই হাত চলাটা খুব দরকার আমার মনে হয়। যা এই যে শিল্পী জীবন একদিকে প্রফেশনাল লাইফ, কিন্তু শিল্পী জীবনে পার্টিকুলার এমন কোনো টার্ন আছে যেই টার্নটা থেকে আরও বেশি, মানে চর্চা হয়তো ছিল, কিন্তু ওই টার্নটার পর আরও বেশি এটাতে সময় দেওয়া হয়েছে, আরও প্রফেশনালি এটাকে নিয়ে ভাবা হয়েছে, এরম কোনো টার্ন আছে? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আমার আর একটা সুযোগ হলো 2015 সালে এই দেশে ফিরে আসা, এবং তখন মনে হলো এতদিন তো চাকরি করলাম,
এখন নিজে যেগুলো করতে ভালোবাসি, হ্যাঁ মাঝে মাঝে জিওলজির কাজও করি হয়তো কনসালটেন্ট হিসেবে, কিন্তু এইটা করা যাবে। আর আমার সবচেয়ে ভালো সুযোগ হলো, কারণ আমাদের পাড়াতেই সল্টলেকে শ্রী গণেশ হালুই থাকেন, তো ওনার বাড়িতে গেলাম এবং আমাকে উনি খুব ভালো করে রিসিভ করলেন এবং সবাইকে এনকারেজ করা হচ্ছে জিনিস। আমি যা আঁকতাম নিয়ে গিয়ে দেখাতাম কাকুকে, আর কাকু সেই প্রত্যেকটা ছবি কত সময় দিয়ে দেখতেন এবং উনি বললেন, জানো একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সে তুমি জয়েন করো। প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে মায়া আর্ট স্পেসে কসবাতে, সেটাতে খুব ভালো লেগেছিল। এবং তার পরের বছর যখন রাজ্য চারুকলায় এলাম তখন যেন আরও ভালো লাগলো এবং তখন মনে হলো এইখানে শুধু থেমে গেলে হবে না, এখানে দেখি কারাও যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমরা একসঙ্গে আর্ট সম্বন্ধে ডিসকাস করতে পারি, কোথাও একটা আউটডোরে যেতে পারি, বা নিজেরাই আঁকলাম এবং পরস্পরকে ক্রিটিক করা। কারণ দেখুন, একটা প্রফেশনাল লেভেলে গণেশালুই বা একজন এস্টাবলিশড আর্টিস্ট যখন কিছু বলেন, আবার আমাদের মতন লেভেল থেকেও ক্রিটিসিজমটা আসা আমার মনে হয় খুব দরকার। তাই সেইটা রাজ্য চারুকলা থেকে হয়েছে এবং আমরা যখন গ্রুপটা ফর্ম করে শিল্পদৃষ্টি, মনে হলো যেন একটা কিছু আমরা করতে পারলাম। এবং ওইখানেও ওরা খুব অবাক হলেন যে এতদিন ধরে এই কোর্সটা হয়েছে কিন্তু কোনো অ্যামেচার মানুষ এই রকম থেকে এইখানে যারা কেউ কাউকে চিনতেন না তারা এসে একটা গ্রুপ ফর্ম করলেন এবং সেটা এরকম চালিয়ে যাচ্ছেন। মানে 2018-এ আমাদের প্রথম শো হয়, অ্যানুয়াল শো একসঙ্গে এসে, আর এখন 2026 উই হ্যাভ বিন টুগেদার, উইচ ইজ কোয়াইট আ ফিট। কিন্তু একটা দুঃখের কথা, আমাদের সঙ্গে একজন ফাউন্ডিং মেম্বার ছিলেন সৌরভ বসু, অল্প বয়সে মারা গেলেন ঠিক এই সময় গত বছর। না, তবে শিল্পের যারা সাথী হয়ে যায় পথ চলার, তারা তো শিল্পের মধ্যে দিয়ে থেকে যান। গ্রুপের প্রত্যেকটা এক্সিবিশনে হয়তো তিনি এক্সিস্ট করেন। আপনাদের এক্সিবিশনেও গেছি বেশ, আমরা সেখানে অনেক কথাবার্তা হয়েছে। তো এই যে একাডেমিতে বছর বছর এক্সিবিশন হচ্ছে, সেটার এক্সপিরিয়েন্স কেমন? দর্শকদের থেকে কীরকম ফিডব্যাক আসছে? এক একজনের স্টাইল এক এক রকম। তাই প্রথমেই যেরকম এসে বলেন, আচ্ছা আপনারা কি কোনো জায়গায় শিখেছেন, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট বা কোনো জায়গায়? আমরা তখন বলি না, আমরা কোনো জায়গায় শিখিনি। আর সেটাও কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ, যখন একটা বাঁধা একদম ধরা বাঁধা পথে মানুষ চলে সেটা একরকম হয়। আর আমরা যেহেতু একটু অ্যাডাল্ট হিসেবেই তো এসেছি এই প্রফেশনে, তখন আমাদের চিন্তা ভাবনা এবং এক্সপিরিয়েন্সগুলো সেই ছবির মধ্যে পড়ে। তাই ওরা বলেন, তাতে খুব আশ্চর্য হন যে আমরা যে প্রফেশনালি ট্রেন নয় এবং সকলের স্টাইলটা আলাদা, কেউ কাউকে কপি করছে না এবং মাধ্যমটাও আলাদা। কেউ হয়তো কোলাজ করেন, কেউ হয়তো পয়েন্টিলিজম করেন, কেউ খুব ডিটেলড ওয়ার্ক করেন, আর আমার মতন লোক খুব ফাঁকিবাজি করে আমি ছবিগুলো আঁকি। না, এটা সত্যি একটা আলাদা বিষয়, কারণ শিল্পীর তার শিল্পের প্রকাশটা, তার মাথার মধ্যে যে চিন্তাগুলো চলছে, তার মনের মধ্যে যে কনসেপ্টটা তৈরি হয়েছে, সেটাকে তিনি কতটা নিজের মতো করে উপস্থাপনা করতে পারছেন, সেটাই বোধহয় শিল্পের অ্যাকচুয়াল সংজ্ঞা হওয়া উচিত। উপস্থাপনাটা, শিল্পীর যে চিন্তা ভাবনাটা, তার যে বার্তাটা, সেটার বহিঃপ্রকাশ কীভাবে হচ্ছে, এবং সেটা বোধহয় যত ইউনিক উপায়ে হয় তত বেশি শিল্পের উৎকর্ষতা বাড়ে। আর যখন একটা গ্রুপের মধ্যে প্রত্যেক শিল্পী এরকম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্টাইলে, ভিন্ন ভিন্ন মিডিয়ামে এইভাবে তাদের বার্তা তুলে ধরেন, তাদের মনের কথাটা প্রকাশ করেন, সেটা নিয়ে তো বোধহয় আর কিছু বলার জায়গাই থাকে না। আপনি পার্টিকুলারলি কোন মিডিয়ামটায় সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করেন? আমি চারকোল ভালোবাসি, আমি ওয়াটার কালারও ভালোবাসি। অ্যাক্রিলিকটা এখনও আমার খুব একটা প্রিয় নয়, কারণ ওটা একটা জৈব মিডিয়াম নয়, ওটা সত্যিই প্লাস্টিক মনে হয় আমার। তবে অ্যাক্রিলিকের রঙের ভাইব্রেন্সিটা খুব ভালো, তাই সেইটার দিকেও আমি পরে মন দেব। আর যদি আঁকার কথা বলেন, আমি যেই রকম ছবি আঁকি সেগুলো মেইনলি হচ্ছে ধরুন ইমপ্রেশনিজম এবং প্রকৃতিগত ছবি, এবং পোর্ট্রেটও করতেও ভালোবাসি। কারণ পোর্ট্রেট কেন,
নিজে মনে হয় আমার হাতটা কতটা ভালো হলো। মানে অ্যাবস্ট্র্যাক্ট আর্টে সেটা দরকার হয় না, সেখানে চিন্তা ভাবনাটাই আসল। কিন্তু আমার মনে হয় কিছুটা ফর্ম যাতে আমি ঠিকভাবে করতে পারি, আপনার ছবিটা যদি আমি আঁকি আপনার মতো যেন দেখতে হয়। ফটোগ্রাফি হতে হবে না, কিন্তু আপনার যে পার্সোনালিটিটা যেন আমি ধরতে পারি এই ছবিতে। কিন্তু আমার তার মধ্যেও এখন মনে হচ্ছে একটা খুব বড় ফাঁক রয়ে যাচ্ছে, আমি এখনও সমসাময়িক বিষয়গুলো তুলে ধরছি না ছবিতে। যেরকম ধরুন, যখন তিলোত্তমার ঘটনাটা ঘটল, আমার মনে তো হয়েছে নিশ্চয়ই, কতদিন মানে আমরা মিছিলে হেঁটেছি, এরম করেছি এবং কষ্টটা হয়েছে, কিন্তু কোনো ছবিতে তো সেইটা আমি ফুটিয়ে তুলিনি। তাই সেইখানে কিন্তু আমার মনে হয় আমার আরও একটু ডেভেলপ করা উচিত, যাতে ওইটা এক্সপ্রেস করতে পারি। একদমই। আর শিল্পীদের তো ডেভেলপমেন্টের কোনো শেষ হয় না। শিল্পীরা সারা জীবন শিক্ষানবিশ হয়ে থাকেন, সারা জীবনটা তারা শেখার মধ্যে দিয়ে কাটান। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু দর্শকদের একটা জিনিস জানিয়ে রাখি, আয়তিদির কিন্তু ছবি আঁকার পাশাপাশি আর একটা নেশা হচ্ছে ভ্রমণ, এই ঘুরে বেড়ানো। আচ্ছা, এখনো অবধি কতগুলো জায়গা মোটামুটি ঘোরা হয়েছে? আমার ঘোরা মানে অনেক সময় যেই দর্শনীয় জায়গাগুলো আছে সেটা টিকমার্ক দিলাম কি না সেইটা আমার মনে হয় না। যেরকম ধরুন প্যারিসে গেলাম আমি আর আমার মা, একদম সেখানে মেট্রো নিয়ে একদম যেই সব জায়গায় ট্যুরিস্টরা যায় না সেই সব জায়গায় গিয়ে দেখতে আরম্ভ করলে লোকজন ওখানে কীরমভাবে থাকে, এই দেশের সমস্যাগুলো কী। তাই সেইখানে শুধু যে সৌন্দর্য দেখেছি এবং বিভিন্ন জায়গা যেগুলো সত্যি দর্শনীয়, ট্যুরিস্ট হিসেবে আমি যাই না, আমি যাই যেন ওখানকারই মানুষ। তাই পাবলিক ট্রান্সপোর্টেশন নিই, তাই কখনোই দেখবেন না আমি এসওটিসিতে বেড়াতে যাচ্ছি। আর কোনো যদি মিউজিয়ামে যাই পুঙ্খানুপুঙ্খ করে দেখব সব কিছু। যেরকম লাস্ট টাইম মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট নিউ ইয়র্কে গিয়ে কাকে চিনে এলাম? চন্দ্রকেতুগড় অফ অল প্লেসেস। আমার দেশের, আমার প্রায় ধরুন 20-30 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে যে জায়গাটা আমি চিনতামই না, সেইটা কিন্তু চেনালো আমাকে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। তারপরে সেখানে গেলাম, নিয়ে দেখলাম। তাই প্রকৃতি তো ভালোবাসি ঠিকই, জিওলজিস্ট হলে তো সেটা হবেই এবং সকলেই তাই, কিন্তু আরও গভীরভাবে দেখার চেষ্টা করি কোনো জায়গা, সে দেশের মানুষগুলো কেমন, তাদের সমস্যাগুলো কি, তারা কি চিন্তাভাবনা করে। মানে জিওলজিস্ট হওয়ার দরুন যেমন প্রকৃতির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, সেটা আমাদের সবারই থাকা উচিত। শুধু জিওলজিস্ট বলে নয়, আমরা তো এই প্রকৃতিরই সন্তানের মাঝখানেই আমাদের বাঁচতে হয়, প্রকৃতিকে বাদ দিয়ে আমরা এক্সিস্টই করি না। তাই সেই ভালোবাসাটার পাশাপাশি এই যে কালচারের প্রতি, সোসাইটির প্রতি যে ইন্টারেস্টটা, বেশ সায়েন্সের পাশাপাশি সোশ্যাল সায়েন্সেও একটা বিশাল ইন্টারেস্ট। কখনো এরকম কোনো প্ল্যান আছে এই দুটোকে মিশিয়ে কোনো কিছু করার? সেটাই ইচ্ছে হচ্ছে আমার ছবিতে যেন সেইটা ফুটে ওঠে, এখনও কিন্তু সেটা হয়নি, আশা করছি হবে। আচ্ছা, একটা বেশ একটু অন্যরকম প্রশ্ন করি। এই যে এতগুলো দেশ ঘুরে দেখলেন, এমনিতেই আমাদের মধ্যে, মানে বিশেষত আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিলং করছি, আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা প্রচণ্ডভাবে থাকে যে দুনিয়ার সব সমস্যা আমাদের দেশে। এই প্রসঙ্গটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, একটা হচ্ছে সাধারণ জীবন, সাধারণ জীবনটা যে কত ভালো সেটা আমি নরওয়েতে না গিয়ে হয়তো বুঝতে পারতাম না। ওখানে কে বড় লোক আর কে গরিব লোক বুঝতে পারলাম না। ওখানে কোনো এক্সক্লুসিভ নেবারহুড নেই যে এখানে বড় লোকরা থাকে, তার মানে যে নেই তা কিন্তু নয়, কিন্তু তার মধ্যে বৈষম্যটা এবং দেখানোটা একদম নেই, সেইটা একটা বিরাট ভালো জিনিস। কিন্তু আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমার মনে হয় আমি যতটার ভালো আছি, আমার পাশের লোকটা ভালো নেই সেইটা কিন্তু আমার মনে হয় না। কিন্তু ও দেশে হচ্ছে আমিও ভালো আছি, আমার পাশের লোকটিও ভালো আছে, এই চিন্তাটা কিন্তু আমার মনে হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে খুব ভালো। একবার যেরকম গরমকালে আমি যার কাছ থেকে ফল কিনতে যেতাম, সে দেখলাম সেই লোকটি আর বিক্রি করছে না, তার জায়গায় আরেকটি লোক এসেছে।
তো আমি বললাম, আমি তো ওর কাছ থেকে ফল কিনি, সে নেই কেন? সে বললো, না, হি হ্যাজ গন অন ভ্যাকেশন। তাই সে মানুষ যে চাকরিই করুক না কেন, যে কাজই করুক না কেন, 3 সপ্তাহ নাকি তাদের একদম ভ্যাকেশন টাইম দরকার। এই জিনিস তো ভাবতেও পারি না আমরা এখানে। একদম। আর সবচেয়ে ভালো হচ্ছে ওখানে হচ্ছে আমি শুধু একলা ভালো থাকবো সেই আইডিয়াটা নেই আমাদের। কিন্তু আপনি যদি দেখেন আমাদের যে ধারণাটা ছিল, বেদান্তর কথাও যদি আমি বলি, সেটা হচ্ছে বসুধৈব দৈব কুটুম্বকম, সকলেই ভালো থাকবো প্রকৃতিকে নিয়ে, এই নিয়ে। কিন্তু এখান থেকে আমরা সরে এসেছি কেন আমি ঠিক বুঝতে পারি না। হয়তো বহুদিন আমরা পরাধীনতার জন্যে। সত্যি, মানে যে সমস্যাগুলো আমাদের চারপাশে রয়েছে, আমাদের প্রকৃতিকে ঘিরে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, আমাদের সমাজ ঘিরে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সমাজের মধ্যে গজিয়ে ওঠা, কোথাও গিয়ে যে সেই সমস্যাগুলোর দায় আমাদের, আর আমরাই চাইলে সেটাকে সলভ করতে পারি, সেই সমস্যাটা থেকে চাইলে পারলে আমরাই বেরিয়ে আসতে পারি, এইটা বোধহয় আমাদের বোঝা ভীষণভাবে দরকার। আর সেটা যদি হয়, আর আমরা নিজেরা যদি আমাদের জায়গা থেকে প্রত্যেক সাধারণ নাগরিক যদি সেই দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে বোধহয় টোটাল দেশের সোশিও পলিটিক্যাল স্ট্রাকচারটাই অনেকখানি পাল্টে যেতে পারে। যে আমি শেষে শুধু একটা ছোট্ট প্রশ্ন, আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলবো। যেরকম ধরুন পুরুলিয়ায় যখন যাই, ভালো লাগে ঠিকই, কিন্তু যেভাবে পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে, আমাদের কি সত্যি ওই রকম রিসর্টগুলো দরকার? আমার তো মনে হয় না। সাধারণভাবেই যদি আমরা থাকতাম একটা ছোট্ট থাকার জায়গা, তাহলেও তো আমাদের ভালো লাগতো। একদমই। বড় গাড়ি হাঁকিয়ে একটা বড় রিসর্টে থেকে সুইমিং পুলে চান করলাম, সেটাই কি আমাদের কাম্য? একদমই, আমি ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে সহনাগরিকদের জন্য আপনি কি বার্তা দেবেন? সেটা প্রশ্ন করার আগেই কিন্তু আমাদের অতিথি বেশ প্রশ্নটাকে বুঝে নিয়ে সুন্দর করে তুলে ধরেছেন। আর শেষে এত সুন্দর কথাবার্তা শেষে খুব একটা উপসংহার যদিও মানায় না, তবুও এইটুকু কথাই বলবো, যেগুলোর দাবি আমরা করছি, যেগুলো পাওয়ার জন্য আমরা পাগল হয়ে উঠছি, সেগুলো কি সত্যি আমাদের দরকার? আমরা আমাদের প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত তো করে ফেলছি না আমাদের এই কিছু দাবির জন্য, কিছু চাওয়া পাওয়ার জন্য? কোথাও গিয়ে কিন্তু আমাদের প্রকৃতি না থাকলে সব চাওয়া পাওয়াই লাটে উঠবে। তাই একটু বোধহয় এবার প্রকৃতিকে নিয়ে ভাবা দরকার। প্রকৃতিকে যন্ত্রণা দিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না। যাই হোক, আর শেষে আবার সেই এক কথা আবারও বলবো, যে কাজটাই করুন, যে প্রফেশনেই থাকুন, নিজের ভালো লাগার, নিজের ভালোবাসার কাজটাকে কিন্তু বাঁচিয়ে রাখুন। কারণ দিনের শেষে সেইটাই আপনাকে, আমাকে, আমাদের মতো সাধারণ মানুষদের যারা রোজ ইঁদুর দৌড়ে দৌড়াদৌড়ি করছি, তাদেরকে ভালো থাকার, তাদেরকে একটু বাঁচার রসদ যোগাতে পারে। আমাদের আজকের অতিথিকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য তো আপনাদের বাদ দিয়ে আমরা কিছুই নই। যাই হোক, সবাই খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন করে এপিসোড নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার।